তোর দহনের অগ্নিশিখা লেখিকা জোনাইয়া জিনু পর্ব ১৩। তারা হসপিটালে ৩ দিন কেটে যায়। প্রতিদিন তার এই একটাই কথা, আর তার তুর্য ভাইকে তার কাছে এনে দাও এই দুটো কথা বলা। একদিন রাতে তারাকে যখন তার মা পিয়ন্তি বেগম ঘুম পাড়াচ্ছিল, তখন তারা তার মাকে জড়িয়ে ধরে বলে ওঠে, আম্মু বিশ্বাস করো, আমি সত্যি বলছি, ওই আঙ্কেলটা নট গুড ডাক্তার। তারার কথা শুনে পিয়ন্তি বেগম এবার বেশ ক্ষিপ্ত হয়। কয়দিন ধরে তারার মুখে এক কথা শুনতে শুনতে অসহ্য হয়ে গেছেন তিনি। পিয়ন্তি বেগম এবার কিছুটা রাগ দেখিয়ে বলে ওঠে, তারা এবার তুই থামবি? কি নাটক শুরু করেছিস বলতো? তোর আঙ্কেল কত ভালো জানিস, আর তুই ওনার নামে এসব বলছিস? জানিস উনি হাসপাতালের বাচ্চাদের কি আদর করে, আর তুই বাসায় যাবার জন্য এসব নাটক করছিস? পিয়ন্তি বেগমের কথায় তারা এবার পিয়ন্তি বেগমকে ছাড়ে। সে উঠে বসে কাঁদো কাঁদো মুখ করে বলে ওঠে, আমি মিথ্যা বলছি না আম্মু, ওই আঙ্কেলটা ভালো নয়, ওই আঙ্কেলটা আমাকে ব্যাড টাচ করে। তারার কথায় এবার পিয়ন্তি বেগম চমকে তাকায়। মুহূর্তেই তার কথা বন্ধ হয়ে যায়। কেমন বুকে মোচড় দিয়ে ওঠে। কি বলছে তার মেয়ে? ব্যাড টাচ মানে? পিয়ন্তি বেগম শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসে। তিনি কিছুটা সিরিয়াস হয়ে তারার মাথায় হাত দিয়ে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, কি বলছিস মা? ব্যাড টাচ মানে কি করে তোর সাথে উনি? পিয়ন্তি বেগমের কথায় তারা অবুঝ কণ্ঠে সোজাসাপটা উত্তর দেয়, উনি একটু ভালো না আম্মু, আমাকে ওষুধ দিতে এলে ওই পচা আঙ্কেলটা আমাকে ব্যাড টাচ করে। তারার কথা শুনে পিয়ন্তি বেগম কি করবে বুঝতে পারছে না। তার মেয়েকে ভুল বলছে না ঠিক বলছে বুঝতে পারছে না। পিয়ন্তি বেগম আরও কিছুটা শিওর হওয়ার জন্য তারার মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, তোর সাথে উনি কি করে মা? আমাকে একটু বলবি কোথায় তোকে ব্যাড টাচ করেছে মা? পচা আঙ্কেলটা আমাকে ওষুধ দিতে আসবে, আমার এখানে হাত দিয়ে চেপে ধরতো, তারার বুকে হাত দিয়ে দেখায় সে। পিয়ন্তি বেগম চমকে ওঠে। কি বলছে তার মেয়ে? তারা যথেষ্ট বুদ্ধিমতী, কোনটা ব্যাড টাচ আর কোনটা গুড টাচ সেটা সে জানে। পিয়ন্তি বেগম মেয়ের কথা অবিশ্বাস করতে পারে না। কোনো বাচ্চা এসব ব্যাপারে কখনো মিথ্যা বলতে পারে না। পিয়ন্তি বেগমের হাত পা কেমন অসাড় হয়ে আসছে। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, মা, ওই আঙ্কেলটা তোমার আর কোথায় টাচ করেছে? পিয়ন্তি বেগমের কথায় তারা দুপাশে মাথা নাড়ায়, মানে না করেনি। পিয়ন্তি বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে সঙ্গে সঙ্গে পিয়ন্তি বেগম তারাকে এক প্রকার খাবলে নিয়ে তার বুকে শক্ত করে জড়িয়ে ধরে। পিয়ন্তি বেগম কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। তার মেয়ের সাথে এসব হয় আর সে কিছুই জানতে পারল না। তার মেয়ে তাকে বারবার করে বলেছিল, সে মা হয়ে নিজের মেয়ের কথা বিশ্বাস করল না। কেমন মা সে? নিজের প্রতি তার নিজের ঘৃণা হচ্ছে তার আজ। কথাগুলো ভাবতেই পিয়ন্তি বেগমের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। তিনি তারাকে ছেড়ে কান্নাজড়িত কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, তোকে আর এখানে থাকতে হবে না মা, কালকেই আমরা তোকে বাড়ি নিয়ে যাব কেমন? বলেই তারাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। মনে মনে পিয়ন্তি বেগম আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছে তার মেয়ের বড় কোনো ক্ষতি না হওয়ার জন্য। তিনি তৎক্ষণাৎ তারাকে ছেড়ে বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে কল করে শারমিন বেগমকে। শারমিন বেগম কেবলই সব কাজ শেষ করে শুতে যাবেন, তখনই তার ফোনটা বেজে ওঠায়। তিনি ফোন হাতে তুলে নেয় বিছানা থেকে। দেখতে পায় পিয়ন্তি ফোন করেছে। শারমিন বেগম চমকায়। তিনি মনে মনে বলে ওঠে, এত রাতে পিয়ন্তি বেগম তাকে ফোন কেন করেছেন? কিছু কি হয়েছে নাকি ওখানে? তারার কথা মাথায় আসতেই তিনি আর এক মুহূর্ত দেরি না করে ফোনটা কানে ধরে। পিয়ন্তি শারমিন বেগমকে কিছু বলার সুযোগ না দিয়ে এক নিঃশ্বাসে ভয়ার্ত কণ্ঠে সবটা বলে ওঠে। সব শোনার পর যেন শারমিন বেগমের মাথায় আকাশ ভেঙে পড়ে। কথা বলার শক্তিটুকু সে পাচ্ছে না। এই মুহূর্তে শুধু তার মাথায় একজনেরই নাম আসছে, আর সেটা হলো তার ছেলে তুর্যের। কি জবাব দেবে সে তুর্যকে? কি জবাব দেবে? যে ছেলে কিনা তারার দিকে কাউকে চোখ তুলে তাকানোর অপরাধে ফোন করতে দুবার ভাবেনি, আজ তার শরীরে কেউ বাজেভাবে স্পর্শ করেছে। ভেবেই শারমিন বেগমের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তিনি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে ওঠে, আমি এখনই আসছি। শারমিন বেগমের কথায় পিয়ন্তি বেগম বাদ সেধে বলে ওঠে, তার দরকার নেই বুবু, আজকে রাতটা আমরা এখানে থাকি, তারপর কাল সকাল হলেই তারাকে নিয়ে আমরা এখান থেকে চলে যাব। পিয়ন্তি বেগমের কথায় শারমিন বেগম চিন্তিত কণ্ঠে বলে ওঠে, কিন্তু? পিয়ন্তি বেগম শারমিন বেগমকে থামিয়ে দিয়ে বলে ওঠে, চিন্তা করো না, আমি আছি তারার পাশে, তোমরা কাল সকালেই চলে এসো এখানে। আর এখন ভাইজান বা কাউকে কিছু বলার প্রয়োজন নেই, যা হবে কাল কথা হবে।
পিয়ন্তি বেগমের কথায় শারমিন বেগম সম্মতি জানায়। তারপর আর কিছু কথা বলে শারমিন বেগম ফোন রেখে দেয়। শারমিন বেগমের পুরো শরীর কেমন কাঁপছে, গলা কেমন শুকিয়ে আসছে তার। তিনি টেবিল থেকে পানির জগ নিয়ে গ্লাসে পানি ঢেলে সবটুকু পানি ঢকঢক করে খেয়ে নেয়। বারবার তুর্যের বলা একটা কথাই তার কানে আসছে, তোমার কথা মতো আমি এখানের থেকে চলে যাচ্ছি, তবে তারার সমস্ত দায়িত্ব আমি তোমায় দিয়ে গেলাম। দায়িত্ব বললে ভুল হবে আম্মু, আমার বাবুইকে তোমার কাছে আমানত হিসেবে রেখে গেলাম। এখন ঠিক যেমনটা রেখে যাচ্ছি আমি এসে যেন ঠিক তেমনটাই পাই। আমি আশা করব আমার দেওয়া আমানতের গায়ে তুমি একটা ফুলের আঁচড়ও লাগাবে না। তুর্যের কথাগুলো মনে পড়তেই শারমিন ডুকরে কেঁদে ওঠে। পিয়ন্তি বেগম তারাকে বুকে আগলে নিয়ে ঘুম পাড়িয়ে দিতে থাকে। তারা ঘুমিয়েও যায়। পিয়ন্তি মেয়েকে ঘুমাতে দেখে মেয়ের মুখ পানে তাকায়, কপালে আলতো চুমু খায়। সে মেয়ের মুখের দিকে অনেকক্ষণ যাবৎ তাকিয়ে থাকেন তিনি। নিজের উপর তার কেমন যেন এক ঘৃণা কাজ করছে আজ। কি করে পারলেন তিনি মেয়েকে বিশ্বাস না করে একজন বাহিরের লোককে বিশ্বাস করতে? পিয়ন্তি বেগমের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তিনি তারার বালিশে মাথা রেখে মেয়েকে আগলে নিয়ে চোখের পানি মুছে চোখ বন্ধ করে নেয়। কিছু সময় পর তিনি ঘুমিয়ে তলিয়েও যায়। অন্যদিকে কেউ তাদের দেখে আড়াল থেকে হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। সকালে পিয়ন্তি বেগমের ঘুম ভেঙে যায়। তিনি চোখ খুলে দেখেন তার মেয়ে কি সুন্দর তাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। তারা ছোটবেলা থেকেই অসম্ভব সুন্দরী। তার রূপ বরাবরই সবাইকে আকর্ষণ করত। গায়ের রং তারা একেবারেই পিয়ন্তি বেগমের মতো পায়নি, পুরো পেয়েছে শারমিন বেগমের মতো। পিয়ন্তি বেগম বরাবরের মতো মেয়ের সৌন্দর্যে আটকে যায়। কপালে স্নেহের পরশ এঁকে উঠে দাঁড়ায় তিনি। শরীরের ওড়নাটা ভালো করে পেঁচিয়ে চলে যায় কেবিনে থাকা ওয়াশরুমটায় ফ্রেশ হতে। পিয়ন্তি চলে যাবার সুযোগটায় হয়তো কেউ কাজে লাগাতে চেয়েছিল। পিয়ন্তি ওয়াশরুমে যেতে একজন কালো পোশাক পরিহিত লোক এসে তারার দিকে তাকায় লোভনীয় চোখে। তারার দিকে তাকিয়ে বিশ্রী হাসি দেয়। তারপর তারাকে কোলে তুলে কেবিন থেকে বেরিয়ে পড়ে। মিনিট পাঁচেক পর পিয়ন্তি বেগম ওড়না দিয়ে মুখ মুছে ওয়াশরুমের দরজা বন্ধ করে। বেডের কাছে এসে দেখতে পায় তারা বিছানায় নেই। সঙ্গে সঙ্গে তিনি আঁতকে ওঠে, দৌড়ে আসে, পুরো কেবিন পাগলের মতো করে খুঁজতে থাকে। তাড়া তাড়া করে ঢেকেই যাচ্ছে পিয়ন্তি বেগম। তার হাত পা সব কাঁপছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তিনি কেবিন থেকে বেরিয়ে পুরো হাসপাতাল তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তারার খোঁজ নেই। পিয়ন্তি বেগম দৌড়ে আবার কেবিনে আসেন। বিছানার ওপর থেকে তার ফোনটা তুলে নেয়। কাঁপা কাঁপা হাতে তিনি ফোন দেয় শারমিন বেগমের ফোনেই। 2-4 বার রিং হওয়ার পর শারমিন বেগম ফোনটা তুলে বলে ওঠে, হ্যাঁ সেজো বল। শারমিন বেগমের কথা শুনে পিয়ন্তি বেগম ডুকরে কেঁদে ওঠে। হঠাৎ পিয়ন্তি বেগমের এহেন কান্নায় শারমিন বেগম ঘাবড়ে যায়। তিনি তড়িঘড়ি করে বলে ওঠে, কি হয়েছে, তুই কাঁদছিস কেন, কি হয়েছে বল। পিয়ন্তি বেগম কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, বুবু তারা, বলেই তিনি ফের কেঁদে ওঠে। শারমিন বেগম তারার নাম শুনতেই তার হাত পা কেমন অসাড় হয়ে আসছে। তিনি চটজলদি বলে ওঠে, হ্যাঁ তারা, কি হয়েছে তারার, কোথায় তারা বল, তারার কিছু হয়নি তো। পিয়ন্তি বেগম কান্না করতে করতে বলে ওঠে, বুবু বুবু তারাকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমি ওকে পুরো হাসপাতাল খুঁজেছি, পাচ্ছি না। বললেই পিয়ন্তি বেগম কেঁদে ওঠে। শারমিন বেগম পাগলের মতো বলে ওঠে, কি বলছিস, কখন থেকে পাওয়া যাচ্ছে না, তুই থাকতে তারাকে পাওয়া যাচ্ছে না মানে? আমি ওয়াশরুমে গেছিলাম তারাকে ঘুমন্ত অবস্থায় রেখে, এসে দেখি তারা নেই। আমার খুব ভয় করছে বুবু, আমার মেয়েটার কিছু হবে না তো? প্লিজ বুবু, আমার মেয়েটাকে তোমরা আমার কাছে এনে দাও, প্লিজ বুবু প্লিজ। বলে পিয়ন্তি বেগম ফুঁপিয়ে কেঁদে ওঠে। শারমিন নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, তুই চিন্তা করিস না, আমরা আসছি, আমরা এখনই আসছি। বলেই শারমিন বেগম ফোন কেটে দৌড়ে রুম থেকে চলে যায়। পিয়ন্তি বেগম ধপ করে বেডে বসে পড়ে, ফোনটা বুকের সাথে মিশিয়ে ডুকরে কেঁদে ওঠে। অন্যদিকে তারার ঘুম ভাঙতে দেখতে পায় ও একটু অন্ধকার রুমে আছে। তারা শোয়া থেকে উঠে চারপাশটা তার ছোট ছোট চোখগুলো দিয়ে দেখতে থাকে। রুমটা অতটা অন্ধকার নয়, যথেষ্ট পরিমাণ আলো আছে, একটা ছোট্ট বাল্ব আছে জ্বলছে। তারা চারপাশ তাকাই দেখতে পায় অনেকগুলো মানুষকে সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে। কয়েকজনের মাথা বের হয়ে আছে, তো কিছু জনের পা, তো কারো পুরো শরীর ঢাকা রয়েছে। দেখেই মনে হচ্ছে এটা কোনো মর্গ। আটকে ওঠে তারা, এ কোথায় এলো হঠাৎ সে তো মায়ের সাথে ঘুমোচ্ছিল, তাহলে তার মা কোথায়? ভেবেই তারা ভয়ার্ত কণ্ঠে ডেকে ওঠে, আম্মু আম্মু কোথায় তুমি, আম্মু আমার খুব ভয় করছে। বলেই ডাকতে থাকে অনেকবার।
ডেকেও যখন কোনো উত্তর পেল না, তারা এবার ভয়ে কেঁদে ওঠে। হঠাৎ তার সামনে একটা ছায়া ভেসে আসে। তারা তাকায় সেদিকে। এই ছায়াটা তার দিকেই আসছে। তারা ঘাবড়ে যায়। ভয়ে সে গুটিসুটি হয়ে বসে পড়ে, বারবার শুকনো ঢোক গিলতে থাকে। আস্তে আস্তে ছায়াটির আলোতেই আসতেই তারা ঘাবড়ে যায়। সেই ডাক্তার, হাতে তার একটি লাল রঙের পুতুল। ডাক্তারের ঠোঁটে লেগে আছে একরকম বিশ্রী হাসি। ডাক্তারটি তারার সামনে এসে বসে। তারা ভয়ে পেছাতে থাকে। তারা ফুপিয়ে কাঁদছে। ডাক্তারটি তারাকে কাঁদতে দেখে কুৎসিত হেসে বলে ওঠে, তুমি কাঁদছ কেন? আমি তো তোমায় এখনো কিছুই করিনি, তবে একটু পরে অবশ্যই করব। তার আগে কান্নাটা বন্ধ করো। আর এই দেখো, আমি তোর জন্য কত কিউট পুতুল এনেছি, নাও, এটা নাও। বলেই তারার গালে বিশ্রী হাতের বিচরণ করতে থাকে। তারা পেছোতে পেছোতে কেঁদে বলে ওঠে, আমার কাছে এসো না, আমার কাছে এসো না, আমার পুতুল চাই না, আমি আম্মুর কাছে যাব, প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ। বলেই কেঁদে ওঠে তারা। ডাক্তার আগের ন্যায় হেসে বলে ওঠে, তা কি করে হয় সোনা? তোমাকে তো আমি ছেড়ে দেওয়ার জন্য ধরে আনিনি। তোমাকে যেটার জন্য এনেছি সেটা না করে কি করে ছাড়ি বলো? তুমি এত সুন্দরী যে আমাকে বারবার তোমার প্রতি টানে। ইস, তাহলে তোমায় আমি কি করে ছাড়ি বলো? তারা চিৎকার করে কাঁদছে আর আম্মু বম্মা বলে চিল্লাচ্ছে। সেটা দেখে ডাক্তার কুটিল হেসে বলে ওঠে, এখানে কেউ আসবে না, তোমার চিৎকার কারো কানে পৌঁছাবে না, কারো কানে না। বলেই শব্দ করে হাসতে থাকে। তারা তার হাসির শব্দে আরও বেশি জোরে কেঁদে ওঠে। বারবার শুধু আম্মু বম্মা তুর্য ভাইয়া এই তিনটা নাম বলে ডাকতে থাকে। তারার কাণ্ডে ডাক্তার বেশ মজা পাচ্ছে। অন্যদিকে শারমিন বেগম, হামিদ খান, ইমরান খান, তৌহিদ খান কিছু সময় আগে হাসপাতালে আসে। পিয়ন্তি বেগমের কাছে সবটা শুনে পুরো হাসপাতাল তারা তন্ন তন্ন করে ফেলেছে। আজমিরা বেগম ও হাসান খান বাকি বাচ্চাদের বাসায় সামলাচ্ছে। পিয়ন্তি বেগম, শারমিন বেগম কাঁদতে কাঁদতে তাদের অবস্থা বেহাল। তারা হন্য হয়ে পুরো হাসপাতাল খুঁজছে। ডক্টর পুতুলটি তারার দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে আর তারা পিছোতে থাকে। এই মুহূর্তে তারার কাছে মনে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে ভয়ানক জিনিস বোধহয় এই পুতুলটি। ডাক্তার তারার দিকে এগোতে এগোতে বিশ্রী হেসে বলে ওঠে, এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তোমাকে এবার আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। তোমার বাবা চাচা কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এবার তোমার সাথে যা হবে সেটা তুমি চুপচাপ সহ্য করে নিবে, কোনো কথা বলবে না, কেমন? লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ থাকবে। কিন্তু যদি তুমি আমার কথা না শোনো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বলেই কুৎসিত হাসে ডক্টর। তারা কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি আম্মুর কাছে যাব। বলেই হেসকি তুলে কাঁদতে থাকে তারা। ডক্টর এবার কেমন হিংস্র হয়ে ওঠে। তারার কাছে গিয়ে তার গালে গলায় পেটে বাজে স্পর্শ করতে থাকে। তারা চিৎকার করছে, এই বুঝি তার কান্নায় আজ মৃত্যু হবে। পাগলের মতো করে নিজেকে ছাড়াবার চেষ্টা করছে। কিন্তু তার এই ছোট্ট শরীরটা কি আর এত বড় শরীরের সাথে পারে? ডক্টর তারার জামাটা যেই ছিঁড়ে ফেলতে যাবে, অমনি ডেড বডি রাখা রুমটির দরজা ভেঙে ফেলে। ডাক্তার চমকে পেছনে তাকায়। পেছনে ইমরান খান, তৌহিদ খান ও হামিদ খান দাঁড়িয়ে আছে। তারা তাদের দেখে চিৎকার করে বলে ওঠে, বাবা! তারার চিৎকারে ইমরান খান তাকায় মেয়ের দিকে। সঙ্গে সঙ্গে তিনজনের মাথায় আগুন হয়ে যায়। হামিদ খান আর ইমরান খান রাগে দৌড়ে এসে ডক্টরকে পাগলের মতো করে মারতে থাকে। তৌহিদ খান দৌড়ে এসে তারার কাছে তারাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে নেয়। হামিদ খান, ইমরান খান এক সেকেন্ডও থামছে না, ডক্টরকে এক মুহূর্তে রক করে ফেলে আর অজস্র বিশ্রী গালি দিতে থাকে। ডক্টর ব্যথায় কুকড়িয়ে ওঠে। এর মধ্যেই পিয়ন্তি বেগম ও শারমিন বেগম দৌড়ে আসে। তাদের সাথে কিছু হাসপাতালের লোক ও পুলিশ। পিয়ন্তি বেগম মেয়েকে দেখে ছুটে যায় তার কাছে। তৌহিদ খানের থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে। আবার বুক থেকে তুলে পাগলের মতো মেয়ের মুখে চুমু খেয়ে বুকে জড়িয়ে নেয়। তিনি পারছেন না নিজের বুকের ভেতরে ঢুকিয়ে ফেলতে তারাকে। তারা মাকে পেয়ে হেসকি তুলে তুলে কাঁদছে। শারমিন বেগম পাশে বসে কাঁদছে। তৌহিদ খানও উঠে এলো, এলোপাথারি মারতে থাকে ডক্টরকে। ডক্টরের অবস্থা বেহাল হয়ে যাচ্ছে দেখে পুলিশরা এসে তাদের তিন ভাইকে আটকাতে থাকে, কিন্তু কাউকে সামলানো যাচ্ছে না। ইমরান খানকে পুলিশ শক্ত করে ধরে আছে। ইমরান খান নিজে ছাড়াতে ছাড়াতে ডক্টরের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলে ওঠে, শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত দিস?
জানোয়ারের বাচ্চা, তোকে আমি আজ মেরেই ফেলবো, ছাড় আমাকে ছাড় বলেই ছাড়া পাওয়ার জন্য ধস্তাধস্তি করতে থাকে ইমরান খান।